আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথন। দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা এমন কিছু খবর জানতে চলেছেন যা পুরো মিডল ইস্টের পরিস্থিতি বদলে দিতে চলেছে। আপনারা আজ জানবেন ইরানের পারচিন নিউক্লিয়ার সাইটে হওয়া ভয়াবহ বিস্ফোরণের পিছনের আসল রহস্য। আপনারা জানবেন বাবার দাফনের পর অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা কামিনী তার প্রথম বার্তায় কিভাবে শুধু প্রতিশোধ আর প্রতিশোধের কথা বলেছেন। আর সেই সাথে জানবেন কেন হঠাৎ করে ইরানের তেল রপ্তানির গতি এত বেড়ে গেল। হরমুজ প্রণালীতে কি বড় কোনো যুদ্ধের তুফান আসতে চলেছে? আজ এই সমস্ত কিছুর উত্তর বিশ্লেষণ আপনারা পাবেন। দর্শক, প্রথম খবরটি হলো মোস্তাফা কামিনী অবশেষে সামনে এসেছেন এবং বাবার হত্যার চরম প্রতিশোধ নেওয়ার কথা ঘোষণা করেছেন। ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা কামিনী তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির দাফনের পর প্রথমবারের মতো নিজের বার্তা জারি করেছেন। তিনি সেই লাখ লাখ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন যারা তার বাবার জানাজায় অংশ নিয়েছিলেন। মোস্তাফা কামিনী খুব কড়া ভাষায় বলেছেন যে তার বাবা আয়াতুল্লাহ আলী খামিনির রক্ত নির্দোষ ছিল এবং এর চরম প্রতিশোধ নেওয়া হবে। গতকাল 11ই জুলাই সন্ধ্যায় রিলিজ হওয়া প্রেস টিভির হেডলাইনটি পড়লেই আপনারা বুঝতে পারবেন মোস্তাফা তার বার্তায় কি বলেছেন। এই নির্দোষ রক্তের প্রতিশোধ নেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়াই আমাদের জাতির একমাত্র সংকল্প। তিনি আরও বলেন, মানুষের এই ঐতিহাসিক উপস্থিতি শত্রুদের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে দিয়েছে। দর্শক, এই বার্তার কিন্তু একটা অন্য দিকও আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। গত কয়েকদিন ধরে মোস্তাফা কামিনীকে নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিল। পশ্চিমা মিডিয়া তো রটিয়েই দিয়েছিল যে তিনি হয়তো তার বাবার জানাজাতেই আসবেন না, আর বাস্তবে তিনি আসেনও নি। এরপর রটল যে হয়তো তার সাথেও খারাপ কিছু ঘটে গেছে, তাই তিনি প্রকাশ্যে আসছেন না, কোনো বার্তাও দিচ্ছেন না। যেখানে আলী খামিনির বাকি ছেলেরা এবং আইআরজিসির কমান্ডাররা পর্যন্ত ইরাক থেকে এসে জানাজায় অংশ নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা প্রশ্ন উঠছিল, নিরাপত্তার কারণে তিনি যদি সশরীরে সামনে নাও আসেন, অন্তত বাবার মৃত্যুতে জাতির উদ্দেশ্যে একটা বার্তা তো দিতে পারতেন। কিন্তু এখন মনে হচ্ছে মোস্তাফা কামিনী ইচ্ছে করেই দুদিন পার হওয়ার অপেক্ষা করছিলেন। দাফনের পর তৃতীয় দিনে তিনি সেই কথিত অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এলেন জানিয়ে পশ্চিমা মিডিয়া এত লাফালাফি করছিল, আর এসেই তিনি সেই ঘোষণাটা দিলেন যার জন্য পুরো বিশ্ব অপেক্ষা করছিল। প্রতিশোধ নেওয়া হবে আর এই রক্ত বৃথা যাবে না। এই ঘোষণার গুরুত্ব কেন এত বেশি জানেন? কারণ এতদিন প্রতিশোধের কথাটা শুধু ইরানের সাধারণ মানুষ বা জানাজায় আসা জনতা বলছিল, কিন্তু এবার খোদ ইরানের সুপ্রিম লিডার এই ঘোষণা দিলেন। তার মানে এটা শুধু একজন ছেলের আবেগের কথা নয়, এটা এখন ইরানের সুপ্রিম লিডারের অফিসিয়াল স্ট্যান্ড। আর এটা আমেরিকা এবং ইসরায়েল উভয়ের জন্যই একটা বিশাল বিপদ সংকেত। কারণ গত 10 ও 11ই জুলাইয়ের রাতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন যে ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে আমেরিকার 1000 মিসাইল আগে থেকেই রেডি আছে এবং আরও হাজারো মিসাইল মোতায়েন করা হবে। ট্রাম্প বলেছিলেন, আমার কিছু হলে আমেরিকান সেনাকে নির্দেশ দেওয়াই আছে, ইরানে এমন ধ্বংসলীলা চালানো হবে যা তারা স্বপ্নেও ভাবেনি। অন্যদিকে আপনারা জানেন যে ইসরায়েলও আমেরিকাকে ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়ে দাবি করেছে যে ইরান নাকি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটা ছক কষছে। আর ঠিক এমন একটা সময়ে গতকাল 11ই জুলাই দুপুরে মোস্তাফা কামিনীর এই প্রতিশোধের বার্তা আমেরিকা এবং ইসরায়েলের বুকে আজ রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। কারণ এখন প্রতিশোধের কথা শুধু রাস্তায় স্লোগান দেওয়া মানুষ বলছে না, স্বয়ং সুপ্রিম লিডার বলছেন। অর্থাৎ ইরান পুরোপুরি যুদ্ধের মোডে চলে এসেছে। কারণ যখন কোনো সমঝোতা বা চুক্তির কথা চলে তখন এভাবে প্রতিশোধের কথা বলা হয় না। এখন আসলে কি হতে চলেছে কেউ জানে না, কিন্তু সামনের কয়েক ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোস্তাফা কামিনীকে নিয়ে আরও একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে। গতকাল 11ই জুলাই কেন তার এই বার্তা এলো?
কারণ গত পরশু 10ই জুলাই রয়টার্স তাদের একটা রিপোর্টে লিখেছিল যে মোস্তাফা খামেনির এভাবে আড়ালে থাকাটা ইরানের জন্য একটা রাজনৈতিক বোঝায় পরিণত হচ্ছে। জানাজাতেও তিনি নেই, কোনো লিখিত বার্তাও নেই, এতে ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছিল। দেখুন দর্শক, পশ্চিমা মিডিয়ার এই ধরনের রিপোর্টগুলো শুধু খবর নয়, এগুলো একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে। যদিও এটা নিশ্চিত নয় যে এই রিপোর্টের কারণেই তিনি বার্তা দিয়েছেন, তবে এটা সত্য যে তার অনুপস্থিতি নিয়ে যখন প্রশ্ন চরম পৌঁছিয়েছিল তখনই তিনি এই বার্তাটা দেন। তবে হ্যাঁ, তিনি কিন্তু এখনও ক্যামেরার সামনে আসেননি, শুধু বার্তা পাঠিয়েছেন। যেদিন তিনি সুপ্রিম লিডার হিসাবে প্রথমবার ক্যামেরার সামনে এসে সরাসরি জাতির উদ্দেশ্যে কথা বলবেন, সেই মুহূর্তটা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্যই একটা ঐতিহাসিক মুহূর্ত হবে। এবার শুনুন দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি। ইরানের পারচিন নিউক্লিয়ার ফ্যাসিলিটি বা পারচিন পরমাণু কেন্দ্রের খুব কাছেই বেশ কয়েকটা জোরালো বিস্ফোরণের খবর সামনে এসেছে। ইরান সরকারের দাবি, যুদ্ধের সময় যেসব পুরনো গোলা বারুদ বেঁচে গিয়েছিল সেগুলো ধ্বংস করার কারণেই এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু ইরান বিরোধী পক্ষগুলো যারা আছে তারা দাবি করছে অন্য কথা। তাদের মতে এই বিস্ফোরণগুলো পারচিন পরমাণু কেন্দ্রের ভেতরে থাকা সুড়ঙ্গগুলোর প্রবেশ পথের ঠিক কাছেই হয়েছে। অর্থাৎ দুপক্ষ থেকে সম্পূর্ণ দুরকম দাবি করা হচ্ছে। আর সত্যি বলতে এর কোনো নিরপেক্ষ প্রমাণ বা সত্যতা এখনো সামনে আসেনি, কিন্তু ইসরায়েল এটাকে একটা বড় খবর বানিয়ে ফেলেছে। এদিকে এরই মাঝে সিএনএন ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সাথে মিলে নতুন কিছু স্যাটেলাইট ছবির বরাতে এক চাঞ্চল্যকর দাবি করেছে। তারা বলছে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের যেসব পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইরান নাকি সেগুলো আবার মেরামত করে পুরো দমে কাজ শুরু করে দিয়েছে। গতকাল 11ই জুলাইয়ে সিএনএনের এই রিপোর্টটি সামনে আসে, যা একটা আবারও বিরাট বড় প্রশ্ন। এই রিপোর্ট অনুযায়ী আমেরিকান সরকারের নির্দেশে বেশ কয়েক সপ্তাহ ধরে স্যাটেলাইট কোম্পানিগুলো ওই অঞ্চলের ছবির যে প্রকাশ করার বিষয়, সেই প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল। কিন্তু কিছু সময়ের জন্য সেই নিষেধাজ্ঞা উঠতেই সিএনএন ছবিগুলো খতিয়ে দেখার সুযোগ পায়। এরপর আমেরিকান মিলিটারির অপারেশন আবার শুরু হলে হয়তো আবারও নিষেধাজ্ঞা বসে যেতে পারে। তাহলে এর মানে কি? এর মানে হলো আমেরিকান মিলিটারির অপারেশন যে কোনো সময় আবার শুরু হতে পারে, এটা নিশ্চিত। কারণ দর্শক, সিএনএন দাবি করছে যে পারচিন মিলিটারি কমপ্লেক্সের ভেতরে তালেঘান 2 নামের একটি অংশে বড়সড় গতিবিধি লক্ষ্য করা গেছে। এটা মূলত একটা নিউক্লিয়ার ফ্যাসিলিটি। বিশেষজ্ঞরা মনে করেন এই জায়গাটিতেই পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক জিনিসপত্র সেসব রাখা হতো। আর এখানেই আজ বিস্ফোরণের খবর এসেছে। 22শে জুন এবং 7ই জুলাইয়ের স্যাটেলাইট ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর সেখানে যেসব বড় বড় গর্ত তৈরি হয়েছিল তার আশেপাশে মেরামতের কাজ চলছে। গর্তগুলো এখন ভরাট করা হচ্ছে। এখন যদি এই দাবি সত্য হয়, তবে এর মানে হলো ইরান তাদের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার বা পরমাণু অবকাঠামো আবার নতুন করে দাঁড় করাচ্ছে। আর এখানেই উঠছে আসল প্রশ্ন, যদি এটা শুধুই পুরনো গোলা বারুদ ধ্বংস করার কাজ হতো, তাহলে 28শে ফেব্রুয়ারির আগেও তো যুদ্ধ থেমেছিল, পরমাণু কেন্দ্র তখন খোলাই ছিল, তখন কেন এগুলো ধ্বংস করা হলো না? নাকি পারচিন নিউক্লিয়ার ফ্যাসিলিটির ভিতর নতুন কোনো মিলিটারি বা নিউক্লিয়ার অপারেশন চলছে? এখন এর কোনো অফিসিয়াল জবাব আসেনি আপাতত, তাই এই খবরটা এখানেই ছাড়ছি। নতুন আপডেট এলে অবশ্যই আপনাদের জানাবো। আচ্ছা, এবার আসি একটা অন্য খবরে, যা থেকে আপনারা বুঝতে পারবেন পর্দার আড়ালে কি বিশাল গেম চলছে। হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে ভারত আর পাকিস্তান তো নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছেই, কিন্তু ইরান কি করছে জানেন? আমেরিকার হাজারো চেষ্টা সত্ত্বেও ইরান কিন্তু পুরো বিশ্বে তাদের তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। রিপোর্ট বলছে জুনের মাঝামাঝি সময়ে যখন আমেরিকার সামরিক নিষেধাজ্ঞাগুলো কিছুদিনের জন্য শিথিল হয়েছিল, তখন ইরান প্রায়
কোটি ব্যারেল অপরিশোধিত তেল এক্সপোর্ট করে ফেলেছে। তেলের ট্যাঙ্কারের উপর নজর রাখা প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স বলছে ইরান এই সুযোগটা কাজে লাগিয়ে পাগলের মতো তেল সাপ্লাই করেছে। কিন্তু এখন পরিস্থিতি আবার বদলাচ্ছে, কারণ 7ই জুলাই আমেরিকা আবার ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে এবং হামলাও করছে। আর এই কারণেই ইরান এখন যত দ্রুত সম্ভব, যত বেশি পরিমাণ তেল দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। রিপোর্ট অনুযায়ী ইরান একসাথে 6টি বিশাল অয়েল ট্যাঙ্কার রওনা করিয়েছে, যেগুলোতে প্রায় 1,10,00,000 ব্যারেল তেল বোঝাই করা আছে। এর মধ্যে 5টি সুপার ট্যাঙ্কার এবং একটি সুয়েজ ম্যাক্স ট্যাঙ্কার রয়েছে, যেগুলো সাইজে বিশাল বিশাল হয়। দর্শক, এসব এমন একটা সময়ে হচ্ছে যখন হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যে টেনশন একদম চরমে। আজ গোলাগুলি হয়েছে। ইরানের আইআরজিসি নেভি ওদিকে আগেই বলে দিয়েছে, আমেরিকা যদি হরমুজ প্রণালীতে আবার কোনো নাক গলানোর চেষ্টা করে তবে তাদের পিষে ফেলার মতো জবাব দেওয়া হবে। এদিকে ইরান হয়তো আলোচনার রাস্তাও খোলা রেখেছে, আবার অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব তেল বিক্রি করে দিচ্ছে। কেন? কারণ হরমুজ প্রণালীতে যুদ্ধের মেঘ ঘনাচ্ছে, আর যদি হরমুজ প্রণালীর পরিস্থিতি খারাপ হয় তবে সবচেয়ে বড় ধাক্কা লাগবে ইরানের তেলের ব্যবসায়। ইরান সেটা চায় না। তারা চায় যদি যুদ্ধ লেগেই যায় তবে অন্তত তাদের হাতে যেন কিছু কাঁচা টাকা থাকে। আর একটা প্র্যাকটিক্যাল কারণ হলো, মাটির নিচ থেকে তেল তোলার মেশিন তো আর হুট করে বন্ধ করে দেওয়া যায় না, এগুলো চলতে থাকে। যদি মেশিন চলতেই থাকে আর তেল বিক্রি না হয় তবে সেই তেলগুলো রাখবে কোথায়? রিজার্ভার তো ফুল হয়ে যাবে। তাই ইরান খুব দ্রুত তাদের রিজার্ভার বা তেলের ট্যাঙ্কগুলো খালি করছে এবং যে কোনো মূল্যে তেল বিক্রি করে দিচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান। 12,000 কিলোমিটার দূর থেকে এসে ইরানের বাড়ির সামনে আমেরিকা বলছে এখন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি ওপেন থাকবে, ইরান এখানে কোনো বাধা দিতে পারবে না। আমেরিকার নৌবাহিনী এই অঞ্চল নিরাপত্তা দেবে। সকল দেশের যুদ্ধ জাহাজগুলো যেন হরমুজ প্রণালী দিয়ে বের হয়। আর ইরানের মালিকানাধীন হরমুজ প্রণালী অথরিটি বলছে এই মুহূর্তে যুদ্ধের উত্তেজনা চলছে, এখন এই জায়গায় চলাচল নিরাপদ না। এখন কার সাহস আছে ইরানের হুমকি মোকাবেলা করে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার? ইতিমধ্যে 3 দফায় আমেরিকার নির্দেশে যেই জাহাজগুলো হরমুজ প্রণালী ক্রস করার চেষ্টা করেছে প্রত্যেকেই ইরানি হামলার শিকার হয়েছে। প্রিয় দর্শক, হরমুজ নিয়ে উত্তেজনা টান টান। সারা বিশ্বে তেলের দাম, জ্বালানির দাম বাড়ছে। ইরান ইতিমধ্যে ছবি প্রকাশ করেছে 5টি আরব দেশে আক্রমণের। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ইরানি মিসাইলের ফায়ারের দৃশ্য। ইরানের মিসাইলের আক্রান্তের ক্ষয়ক্ষতিও দেখাবো আজকের লাইভে। প্রতিটি মিসাইলের গায়ে ইরান তাদের বিভিন্ন প্রতিশোধের মহাকাব্য লিখছে। প্রিয় দর্শক, আমাদের অনেক দর্শক প্রশ্ন করে যে আপনি শুধু মিসাইল ফায়ারের দৃশ্য দেখান, মিসাইল কি ক্ষয়ক্ষতি করেছে সেটা তো দেখাবেন। আজকের লাইভে মিসাইল কি ক্ষয়ক্ষতি করেছে সেটাও দেখাবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ।
আজকে 12ই জুলাই আমেরিকা ইরান উত্তেজনা, সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি, মার্কিন সিনেটরের মৃত্যু এবং কাতারের আমিরের মৃত্যু নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। প্রথমেই দেখাই ইরানের মিসাইলের অ্যাকশন। ইরানের মিসাইল এবার টার্গেট করেছে কুয়েতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইলের ভান্ডারে। মিসাইল মেরেছে একটি, আর দাউ দাউ করে জ্বলে উঠেছে শত সহস্র মিসাইল। চলুন দেখে আসি কুয়েতের দৃশ্য। এই বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে ইরানি মিসাইল অ্যাটাকের কারণে। এদিকে ইরান যুদ্ধের একটা বড় সাপোর্টার ছিল, একজন বড় সাপোর্টার ছিল মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে। লিন্ডসে গ্রাহামের মৃত্যুর খবর শোনার পর শোকের ছায়া ছড়িয়ে পড়েছে ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ মিত্র ছিল, আমরা তাকে হারালাম। অন্যদিকে লিন্ডসে গ্রাহামের মৃত্যুর খবরে আনন্দ উদযাপন করছে ইরানের মিডিয়াগুলো। ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়ায় সেই সংবাদ প্রচারিত হয়েছে এবং সাংবাদিক বলছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। همیشه همراه شبکه خبر. سلام، وقتتون بخیر. لیندسی گراهام سناتور ضد ایرانی به درک واصل شد. سناتور گراهام یکی از سرسخت‌ترین چهره‌های ضد ایرانی در کنگره آمریکا بود و بارها از حملات ترامپ علیه ایران حمایت کرده بود. دفتر لیندسی گراهام در توصیف علت مرگ این سناتور آمریکایی از عبارت بیماری ناگهانی ইরানের সাংবাদিক আনন্দের আতিশয্যে বারবার এই সংবাদ প্রচার করছিল যে লিন্ডসে গ্রাহাম চলে গিয়েছে তার আপন ঠিকানায় এবং ইরানকে যারা ধ্বংস করতে চেয়েছিল তারা নিজেরাই এই পৃথিবী থেকে মুছে গেল। ইরান ছিল, ইরান থাকবে। প্রিয় দর্শক, আজকের এই লাইভে আমরা সিরিয়া থেকে একটা সুসংবাদ শোনাবো। বহুদিন পর সিরিয়াতে আবারও বসেছে সিরিয়ার জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সিরিয়ার জন্য আজকে একটি ঐতিহাসিক দিন। ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের মুখেও সিরিয়া কোনো উস্কানিতে পা দেয়নি। সিরিয়া ইসরায়েলকে বড় ধরনের নাশকতা করার সুযোগ দেয়নি, বরং সিরিয়া কুর্দিশদের হাত থেকে নিজেদের ভূখণ্ডগুলোকে মুক্ত করেছে এবং সিরিয়ার মধ্যে একটি স্টেবল সরকার প্রতিষ্ঠা করছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বে আজকে সিরিয়ার জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আরেকটি ভিডিও দেখাচ্ছি সিরিয়ার জাতীয় সংসদের অধিবেশনের। সিরিয়ার এই সংসদ নির্বাচন কেন গুরুত্বপূর্ণ সংবাদ? সিরিয়ায় দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। সিরিয়ার প্রথম নির্বাচনে এমনভাবে আসন বন্টন করা হয়েছে, 3/2 আসন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছে। 1 আসন বা 70টি আসন সিরিয়ার প্রেসিডেন্টের হাতে রাখা হয়েছিল। সিরিয়ার প্রেসিডেন্ট মনোনয়ন দিবে। এর উদ্দেশ্য ছিল সিরিয়াতে যাতে যেই ধর্মের, যেই জাতির মানুষরা ভোটের রাজনীতিতে এগিয়ে আসতে পারে না, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী, তারাও যেন সংসদে আসতে পারে। এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার দ্রুজদের থেকে, সিরিয়ার আলেভিদের থেকে, সিরিয়ার অমুসলিমদের থেকে বাছাই করে সিরিয়ার জ্ঞানী গুণী মানুষদেরকে নিয়োগ দিয়েছে। অনেকে মনে করেছিল আহমেদ আল সারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে কট্টর ইসলামপন্থী বা ভালো ইসলামপন্থীদেরকে নিয়োগ দিয়ে
সংসদের ভিতরে নিজের ক্ষমতাকে সংহত করবে, কিন্তু সেরকম কিছু করেনি আহমেদ আল সারা। এখন পর্যন্ত আহমেদ আল সারা একজন বিজ্ঞ স্টেটমেন্টের মতো সিরিয়ার ভেতরে সকল মানুষের প্রতিনিধিত্ব এবং একটি শান্তিপূর্ণ সিরিয়ান সংসদ গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু জনগণের ভোটে নির্বাচিতদের বেশিরভাগই ইসলামপন্থী এমপি নির্বাচিত হয়েছে। এইরকম একটি দৃশ্য যদি 2-4 বছরের মধ্যে আমরা মিশরের মধ্যে দেখতে পাই, কেমন লাগবে? হয়তো 5 বছর আগেও কেউ কল্পনা করেনি বাশার আল আসাদের দেশে ইসলামপন্থীরা সিরিয়ার সংসদের এই চেয়ারগুলোতে বসবে। আল্লাহ তাআলা ক্ষমতাকে পরিবর্তন করে দেন। নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছু পারেন। যদি অচিরেই মিশরের মধ্যে একটি পরিবর্তন হয় এবং মিশরের সংসদে আবারও ডাক্তার বেলতাগিরা বসে, আবারও খাইরাত আল সাতিরেরা বসে, আবারও মোহাম্মদ মুরসির কারাগারে অন্ধকারে থাকা সাথীরা ফিরে আসে, তাহলে মিশরের ডেমোক্রেসি, সিরিয়ার ডেমোক্রেসি এই অঞ্চলে দখলদার শক্তিকে বিপদে ফেলে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা গাজার একটি সংবাদ দেব। কিছুক্ষণ আগে গাজায় ভয়াবহ রকম বোম্বিং করেছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার মধ্যে সেই বোমা হামলায় কতজন মারা গিয়েছে, কাদেরকে টার্গেট করেছে, সেই সংবাদ আমরা এখনো পাইনি। আমরা ভিডিও পেয়েছি, স্টিল পিকচার পেয়েছি, শুধু স্টিল পিকচারটি দেখাচ্ছি। এইরকম বড় ধরনের মিসাইল গাজার ভূমিতে আঘাত হেরেছে এবং প্রচন্ড বিস্ফোরণ হয়েছে। গাজার মানুষ সেই বিস্ফোরণের ছবি তুলেছে। ইরানের একজন মিলিটারি জেনারেল মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি ঘোষণা দিয়েছেন যে ইরান এখন পরিপূর্ণ যুদ্ধের মধ্যে রয়েছে এবং ইরানের সশস্ত্র বাহিনীকে তিনি সম্পূর্ণরূপে প্রস্তুত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো মুহূর্তে শত্রুর সাথে আমাদের মোকাবেলা হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং ইরান যেন পরিপূর্ণরূপে প্রস্তুত থাকে। প্রিয় দর্শক, আজকে একদিকে যেমন লিন্ডসে গ্রাহামের বিদায় হয়েছে, ইসরায়েলের একজন মিত্র, আবার অন্যদিকে আজকে ফিলিস্তিনি জনগণের এক বন্ধু হারিয়েছে। ফিলিস্তিনি জনগণের অকৃত্রিম বন্ধু কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানি আজকে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন প্রথম আরব শাসক যিনি গাজা ভূখণ্ডে প্রবেশ করেছিলেন, গাজার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং যুদ্ধ বিধ্বস্ত গাজাকে আবার পুনর্গঠন করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছিলেন। গাজায় তৈরি করেছিলেন অজস্র মসজিদ, মাদ্রাসা, গাজার মানুষের জন্য খাদ্য পাঠিয়েছিলেন, গাজার কর্মচারীদের বেতনের ব্যবস্থা করেছিলেন, গাজার মানুষের জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন, একটা আলাদা সিটি বানিয়ে দিয়েছিলেন, হামাদ সিটি। গাজার মধ্যে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, ফিলিস্তিনিদের পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। সেই সাবেক আমির হামাদের গাজা সফরের একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছেন। زيارة تاريخية إلى قطاع غزة هي الأولى لرئيس دولة منذ أن سيطرت حركة حماس عليه في العام 2007. فرقة بين الفلسطينيين أولا والعرب ثانيا সবসময় স্বাধীন ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন দেখতেন এই নেতা। তিনি বিশ্বাস করতেন ফিলিস্তিন একদিন স্বাধীন হবে এবং স্বাধীন ফিলিস্তিন তৈরি করার জন্য, ফিলিস্তিনের জন্য যোগ্য ডাক্তার, যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য হামাদ বিন খলিফা গাজায় ইসলামী বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর মতো সাবজেক্ট চালু করার ব্যবস্থা করেছিলেন। গাজার এবং ফিলিস্তিনের এই অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আজকে ইন্তেকাল করেছেন। তিনি শুধু গাজার বন্ধু ছিলেন নয়, তিনি আজকে সারা বিশ্বে, মুসলিম বিশ্বে যতগুলো দেশের সংকট ছিল, আফগানিস্তান সংকট, সুদান সংকট এবং
হামাস ফাতা দ্বন্দ্ব নিরসনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছিলেন। আল্লাহ তাআলা ওনার গুনাহগুলো ক্ষমা করে দেন, ওনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। 1995 সালে বাবার কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন শেখ হামাদ এবং তারপর কাতারের অর্থনীতি তার শাসনামলে বেড়েছে 24 গুণ। 24 গুণ, 24 টাইমস। 3 লক্ষ মানুষের দেশ কাতারকে তিনি বিশ্বের সবচেয়ে ধনী, 1 নাম্বার, বিশ্বের মাথাপিছু আয়ে 1 নাম্বার ধনী দেশে পরিণত করেছিলেন। একজন লিডার একটা দেশকে কিভাবে ট্রান্সফর্ম করতে পারে, কাতার তার জলজন্ত প্রমাণ। আমেরিকা এবং ইংল্যান্ডের সেরা সেরা ইউনিভার্সিটিগুলোর শাখা খুলেছিলেন কাতারের রাজধানী দোহায় এবং সেখানে তিনি কাতার এডুকেশন সিটি নামে একটি সিটি তৈরি করেছিলেন। কাতারের আমির কাতারের এই ছোট্ট Emir দ্বীপটিকে বিশ্বের Hamad bin একটি Khalifa Al Thani অন্যতম was the man who ধনী took দেশে a small পরিণত করেছিলেন। peninsula and turned it into one of the most influential nations on earth. Born in Doha in 1952, he was educated at Britain's Royal Military Academy, Sandhurst, before rising through the ranks of Qatar's armed forces. Named heir apparent in 1977, he spent nearly 2 decades running the country's day-to-day affairs before taking power from his father in a bloodless transition. কোন ধরনের রক্তপাত ছাড়াই তিনি তার বাবার কাছ থেকে ক্ষমতা নিয়েছিলেন। তার বাবা কাতারকে সৌদি আরবের একটি ভেসেল স্টেট, একটা করদ রাজ্য বানিয়েছিল, অনেকটা বাহরাইনের মতো। সৌদির কথায় উঠত বসত কাতার, কিন্তু সেই জায়গা থেকে তিনি কাতারের স্বাধীন ফরেন পলিসির ব্যবস্থা করেছেন এবং তিনি প্রথম কাতারের তরল গ্যাস এলএনজি কে গ্যাসে রপ্তানি করে তরল গ্যাসে রপ্তানি করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করেন এবং কাতার বিশ্বের 1 নাম্বার এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়। কাতারের আধুনিকায়ন শুধুমাত্র কাতারিদের নয়, বাংলাদেশিদের, পাকিস্তানিদের, ভারতীয়দের, সারা বিশ্বের অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কাতারে চাকরি করছে অনেক মানুষ। ক্ষমতা নেয়ার 1 বছর পর 1996 সালে তিনি আল জাজিরা চ্যানেল চালু করেছিলেন, যেটি মুসলিম বিশ্বের প্রথম গ্লোবাল মিডিয়া, যেই মুসলমানদেরকে গত 100 বছর পশ্চিমা মিডিয়া সবসময় সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে দেখিয়েছে। আল জাজিরা মুসলমানদের দুঃখ দুর্দশা, আনন্দ, আশা আকাঙ্ক্ষার প্রচারের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। আরব বসন্তে আল জাজিরা চ্যানেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে কাতারের একটি বড় শোকের দিন। কাতারের মতো একটা ছোট্ট লিলিপুট কান্ট্রিকে একটা বিশ্ব শক্তিতে পরিণত করেছিল যেই নেতা আজকে পৃথিবী থেকে বিদায় হয়েছেন, কাতারের সেই শাসক শেখ হামাদ বিন খলিফা আল থানি। প্রিয় দর্শক, বাংলাদেশে অনেক জায়গায় বন্যা সংঘটিত হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা থেকে শুরু করে বান্দরবান পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের সেনা সদস্যরা সুদূর বান্দরবানের আলীকদমে মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ সহযোগিতা পৌঁছে দিচ্ছে। সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকেও দেখা যাচ্ছে রাজপথে নামতে। আপনারা রাজপথে এই বিপদের দিনে কোন দলের নেতাকর্মীদেরকে সবচেয়ে পাশে পাচ্ছেন? এই সময় যারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে তারাই বাংলাদেশের মানুষের সত্যিকারের নেতৃত্ব দান করার জন্য যোগ্য। এখন উচিত সকল দলের নেতাকর্মীদের রাস্তায় নামা, নির্বাচনের জন্য নয়, ভোটের জন্য নয়, সত্যিকারে মানুষের সেবায় নিজেকে সঁপে দেওয়া। প্রিয় দর্শক, আজকের লাইভ শেষ করব বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে দুটি সংবাদ দিয়ে। বাংলাদেশের বন্যায় এবং ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক জ্ঞাপন করেছেন। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে আরো বেশি পাট আমদানি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সেই সাথে বাংলাদেশের পাট পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরো বেশি মূল্য পাওয়ার ব্যাপারে পাকিস্তান তার জায়গা থেকে বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি আজকে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় চোরাকারবারিদেরকে ডাইরেক্ট ফায়ার করেছে। বহুদিন পর বাংলাদেশ ভারতীয় চোরাকারবারিদেরকে ফায়ার করেছে। গত 17 বছর একতরফা ভাবে ভারত
বাংলাদেশিদেরকে ফায়ার করত। ভারত যেই গরুর মাংস খায় না, বাংলাদেশের মানুষ যখন ভারত থেকে গরু কিনতে যেত তাদেরকে কখনো পিটিয়ে হত্যা করা হতো, কখনো গুলি করে হত্যা করা হতো, কখনো পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার মতো ঘটনা সংবাদপত্রে এসেছে। বাংলাদেশ শুধু পতাকা বৈঠক করে লাশ নিয়ে আসতো। বাংলাদেশের বিজিবি হাতে চুরি পড়েছিল এবং বিজিবির হাতে রাখি বন্ধনের নামে চুরি বাদ পরিয়ে দিত বিএসএফ, আবার বছরে একবার মিষ্টি খাওয়াতো। এমনকি বিজিবির সদস্যদেরকে পিটিয়ে দাঁত ভেঙে দেওয়ার ঘটনা আছে, কিন্তু বিজিবি কোনোদিন দাঁত ভাঙা জবাব দিতে পারেনি। জুলাই বিপ্লব